ঠিক আছে। আচ্ছা, শুরু করতেছি আমাদের ক্লাস। দুঃখিত, একটু সমস্যা হয়ে গেছিল, তাই শুরু করতেছি আমাদের ক্লাস। স্যার আমরা যে টপিক গুলো ধরে ধরে আপনি একটু যে টপিক গুলো ধরে ধরে আলোচনা করছেন। শুরুতেই আমরা মানবদেহের গঠন নিয়ে আলোচনা করব, তারপর আমরা মানবদেহের বিভিন্ন তন্ত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আসেন মানবদেহের গঠন, বেসিক স্ট্রাকচার অফ হিউম্যান বডি। আমাদের মানবদেহ অনেকগুলা ভাগে বিভক্ত। এর ভিতর প্রথমেই যেটা আছে কেমিক্যাল লেভেল। কেমিক্যাল লেভেল মানে একদম ক্ষুদ্রতম একক, যে আমাদের পানি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, বিভিন্ন মলিকুল, আমরা যে খাবার খাই, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ডিএনএ, এগুলো নিয়ে আমাদের হচ্ছে কেমিক্যাল লেভেল গঠিত। এটা হচ্ছে একদম ক্ষুদ্রতর একক, হচ্ছে কেমিক্যাল লেভেল। এর মাধ্যমে আমাদের সেকেন্ড পর্যায়ে চলে যায়, এটাকে বলি আমরা সেলুলার লেভেল। সেলুলার লেভেল হচ্ছে এই জায়গায় কেমিক্যাল লেভেলের থেকে গুরুত্বপূর্ণ, কারণ কেমিক্যাল লেভেলের এই যে আমাদের বিভিন্ন অ্যাটম বা মলিকুল মিলিয়ে একটা সেল বা কোষ গঠন করে, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে সেল মানে হচ্ছে কোষ। সেলুলার লেভেলের প্রধান জিনিস হচ্ছে কোষ। কোষ মানে কি? জীবদেহের গঠন এবং কার্যকারী একক কি বলা হয়? কোষ। এই জায়গায় ইংলিশে লেখা আছে, আমি আপনাদের বাংলায় বলে দিচ্ছি। জীবদেহের গঠন এবং কার্যকারী একক কি বলা হয়? কোষ, যেটা বেসিক স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি। আমাদের জীবদেহের কার্যকারী এককের নামই হচ্ছে কোষ। কোষের বিভিন্ন উদাহরণ আছে আমাদের প্রত্যেকটা অর্গান। আমি একটু পরে আপনাদের বিভিন্ন সিস্টেমের বিভিন্ন অর্গান নিয়ে কথা বলবো। প্রত্যেকটা অর্গানই হচ্ছে অনেকগুলো কোষ নিয়ে গঠিত। এই জায়গায় কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন নার্ভ সেল। নার্ভ সেল হচ্ছে আমাদের ব্রেনের যে একক, এটারে বলা হয় নার্ভ সেল। তারপর মাসেল সেল, আমাদের মাংসপেশির এককরে বলা হয় মাসেল সেল। তারপর ব্লাড সেল, রক্তের যে এককগুলা, ব্লাডের সেলের ভিতরে আবার বিভিন্ন ভাগে বিভক্ত আছে। সামনে আপনারা জানবেন ডিটেলসে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, এগুলো। তারপর এপিথেলিয়াল সেল। এপিথেলিয়ালের বাংলা হচ্ছে আবরণী কলা, ঠিক আছে। আবরণী কোষ আর কি, কোষ কোষ মিলে সামনে কলা হবে। তাইলে সেলুলার লেভেলে আমাদের বিভিন্ন যে আমাদের অর্গান গুলো প্রত্যেকটাই অনেকগুলো কোষ নিয়ে গঠিত। এই জায়গায় জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এরকম প্রত্যেকটা অর্গানই অনেকগুলো কোষ নিয়ে গঠিত। কিডনিতে থাকে নেফ্রন, নেফ্রনও একটা কোষ, ঠিক আছে, এইরকম। তারপর থার্ড অপশন আমাদের যেটা, এটা বললাম আমরা সেলুলার লেভেল। সেলুলার লেভেলের পরে চলে আসে টিস্যু লেভেল। এটা বলছি কোষ। কোষ হইছে জীবদের গঠন ও কার্যকারী একক। এবার অনেকগুলো কোষ মিলে হইছে একটা টিস্যু গঠিত হয়। টিস্যুর বাংলা হইছে কলা, ঠিক আছে। কলা মানে কি? অনেকগুলা কোষ একত্রিত হয়ে নির্দিষ্ট কোনো কাজ করলে তাকে আমরা বলতেছি কলা। যেমন আমি যদি উদাহরণ দিই আপনাদের বুঝে, যেমন নার্ভ সেল, অনেকগুলা নার্ভ সেল একত্রিত হয়ে আমাদের ব্রেন গঠন করলো। তারপর ব্রেন আমাদের নির্দিষ্ট কাজ করতেছে। এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এটাও ব্রেনের মাধ্যমে। বা আপনারা বুঝতে পারতেছেন না কোনো কিছু, বা বুঝতেছেন, বিভিন্ন কাজ করতেছেন, হাত নাড়াচ্ছেন, হাঁটা চলা করতেছেন, সব আমাদের ব্রেন কন্ট্রোল করে। তাহলে এইভাবে অনেকগুলো সেল একত্রিত হয়ে আমাদের নির্দিষ্ট একটা টিস্যু বা কলা গঠন করে। এই কলারে আমরা চারটা ভাগে বিভক্ত করি, আমাদের টোটাল বডিতে চারটা ভাগে বিভক্ত করে ফেলায় কলার মাধ্যমে। এর ভিতর প্রথম যে টাইপ, এটারে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে আবরণী কলা। আবরণী নামই আছে আবরণ, তাহলে আমাদের সবকিছু যে আবরণ বডি, এটাই হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর একটা পার্ট আর কি, ঠিক আছে। তাহলে আমাদের শরীরের আবরণের নাম কি? স্কিন। তাহলে স্কিন হচ্ছে একটা এপিথেলিয়াল টিস্যু এক্সাম্পল। সিমিলার ভাবে আমাদের বডির ভিতরের যে অর্গান গুলো, এর প্রত্যেকটারও কিন্তু একটা করে প্রোটেকশন আছে, লেয়ার আছে। যেমন আমাদের টাং বা জিহ্বা, জিহ্বার উপর একটা আবরণ আছে, যেটা আমরা বলি মিউকোসা, ওইটাও এপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল, ঠিক আছে। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে যত আবরণ আছে, এগুলো সব হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল বা উদাহরণ। এর কাজ কি? এর মেইন কাজ প্রোটেকশন, ঠিক আছে। প্রোটেকশন মানে রক্ষা করা, ঠিক আছে, রক্ষা করা, যাতে আমাদের কোনো ইনজুরি দিয়ে আমাদের রক্ষা করতে হবে, ঠিক আছে। 2 নম্বরে আসেন কানেকটিভ টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর পর 2 নম্বরে কানেকটিভ টিস্যু। এটার বাংলা হইছে যোজক কলা। যোজক কলা, যোজক শব্দের অর্থ হইছে জোড়া লাগানো, সহজ বাংলায় জোড়া লাগানো। যেমন আমাদের একটা বোনস আর একটা বোনসের মাধ্যমে জোড়া লাগিয়ে এক একটা হইছে আমাদের জয়েন্ট ফর্ম করছে। তাহলে এই সবগুলো হইছে আমাদের কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। কানেকটিভ টিস্যু মানে হচ্ছে যোজক কলা। যোজক কলারও মেইন কাজ হইছে আমাদের এই জায়গায় সাপোর্ট দেয়া, ঠিক আছে, সাপোর্ট দেয়া। যদি এই জয়েন্ট গুলো আমাদের জোড়া না লাগতো, বা একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া না লাগতো, তাহলে কি আমরা ঠিক মতো কাজ করতে পারতাম, মুভমেন্ট করতে পারতাম? কিছুই করতে পারতাম না, ঠিক আছে। তাইলে কানেকটিভ টিস্যুর এক্সাম্পল হইছে এই যে জয়েন্ট গুলো বিভিন্ন, এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। 3 নম্বরে হইছে মাসেল টিস্যু। মাসেলের বাংলা হইছে মাংসপেশি, ঠিক আছে। মাংসপেশি, মাংসপেশি আমাদের মুভমেন্টে সহায়তা করে, ঠিক আছে, মুভমেন্টে সহায়তা করে, পাশাপাশি প্রোটেকশনও দেয়, ইন্টারনাল অর্গানের প্রোটেকশন দেয় আমাদের এই মাসেল টিস্যু বা মাসকুলার টিস্যু। আর 4 নম্বরে স্পেশালাইজড টাইপ অফ টিস্যু, এটারে বলি আমরা নার্ভাস টিস্যু, যেটি আপনাদের আমি প্রথমেই বুঝাইলাম। নার্ভাস টিস্যু হচ্ছে আমাদের ব্রেন, ঠিক আছে, অনেকগুলা নার্ভ সেল মিলে একটা নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা গঠন করে।
যেটার মাধ্যমে আমাদের টোটাল বডি চলে। আমাদের টোটাল বডি মেইনলি কন্ট্রোলই করে ব্রেন। ব্রেনের সিগন্যাল ছাড়া আমাদের বডি কিছুই করে না, ঠিক আছে? কিছুই করে না। আপনারা হয়তো স্ট্রোকের পেশেন্ট দেখছেন, স্ট্রোকের পেশেন্ট দেখবেন যে প্যারালাইসিস হয়ে যায়, অনেকে শুনতে পায় না, অনেকে নাড়াতে পারে না, ঠিক আছে? মুখ নাড়াতে পারে না, বা অনেকের দেখবেন মুখ বাঁকা হয়ে যায়, অনেকের চার হাত পা একদম টোটাল বডি অবশ হয়ে যায়, ঠিক মতো নাড়াতে পারে না। এগুলো প্রত্যেকটা হয়েছে আমাদের এই যে ব্রেনের কারণে, ব্রেনে এই স্ট্রোকের কারণেই হয়েছে, এটা সে করতে পারে না, বা আপনি কিছু বললে সে বুঝতে পারে না। এগুলো প্রত্যেকটার জন্য দায়ী হয়েছে এই ব্রেন। বা অনেকে বৃদ্ধদের দেখবেন যে উল্টা পাল্টা বকে বা মনে রাখতে পারে না, এটাও কিন্তু ব্রেনের ফাংশন। বৃদ্ধ বয়সে কি আমাদের হয়েছে ডিজেনারেশন হয়, ক্ষয় হয় আর কি, ঠিক আছে? ক্ষয়ের ফলে যে সে মনে রাখতে পারে না বা উল্টা পাল্টা বকে, ঠিক আছে? এগুলো সব আমাদের ব্রেনের ফাংশন। তাইলে কলারে আমরা এই 4 ভাগে ভাগ করে ফেললাম: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসল টিস্যু, নার্ভাস টিস্যু। তারপর আসেন এই কলা। কলা হইছে এবার আমাদের অর্গান লেভেলে কাজ করবে। কলার মাধ্যমে প্রত্যেকটার, এই যেমন এপিথেলিয়াল টিস্যুর আমি আপনাদের বলছি মেইন অর্গান কি স্কিন, স্কিন। কানেকটিভ টিস্যুর মেইন অর্গান আমাদের এই যে বোনস গুলা। মাসেলের টিস্যুর আমাদের যে মাংসপেশি, ঠিক আছে, ওইগুলা। নার্ভাস টিস্যু হইছে ব্রেন। তাহলে এবার অর্গান লেভেলে কি কি আছে? অর্গান লেভেলে আমাদের বডিতে অসংখ্য অর্গান আছে, আমি সবগুলোই আপনাদের ডিটেইলসে বলবো। তাহলে এই জায়গায় এক্সাম্পল দেওয়া আছে হার্ট, লাং, ব্রেন, লিভার, কিডনি, ঠিক আছে? এই অর্গান লেভেলে কাজ করে। তাহলে মানব দেহের টোটাল হইছে 4টা লেভেলে কাজ করে। আমাদের বেসিক স্ট্রাকচার 4টা লেভেলে: কেমিক্যাল লেভেল, সেলুলার লেভেল, তারপর টিস্যু লেভেল, তারপর অর্গান লেভেল। প্রত্যেকটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আছে, একটা ক্রস করে আরেকটা হইতে পারবে না। এই সেলুলার লেভেল থেকে ডাইরেক্ট কিন্তু কখনো অর্গান লেভেলে আসতে পারবে না, ঠিক আছে? সেলুলার লেভেলের পর টিস্যু লেভেল, টিস্যু লেভেলের পর আসবে সে অর্গান লেভেল। তাহলে এইটা আমাদের গেল বেসিক স্ট্রাকচার। এবার আমরা মানবদেহের বিভিন্ন তন্ত্র নিয়ে কথা বলবো বা সিস্টেম নিয়ে কথা বলবো, ঠিক আছে? হিউম্যান বডি সিস্টেম বা মানব দেহের বিভিন্ন তন্ত্র। এই জায়গায় 11টা সিস্টেমের কথা উল্লেখ করা আছে, অ্যাকচুয়ালি আরো বেশি, ঠিক আছে? এই 11টা মেইন বলে এই জায়গায় দেয়া আছে। এই জায়গায় মেজর সিস্টেমের ভিতর প্রথমেই দেয়া আছে ইন্টিগুমেন্টারি সিস্টেম, যেটা হচ্ছে স্কিন, আমাদের ত্বক, ঠিক আছে? ত্বকটা আমরা বলি ইন্টিগুমেন্টারি সিস্টেমের মেইন পার্ট। 2 নম্বরে আছে স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম মানে কি? এই যে বোনস বা কঙ্কাল তন্ত্র নিয়ে যে জায়গায় আলোচনা করা হয়, এটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমের মেইন পার্ট বা মেইন অর্গান হচ্ছে আমাদের বোনস বা হাড়, ঠিক? আমরা সহজ বাংলায় হাড় বলি, হাড্ডি বলি, একদম খাস বাংলায় হাড় বা হাড্ডি। 3 নম্বরে মাসকুলার সিস্টেম, মাংসপেশি তন্ত্র, ঠিক আছে? মাংসপেশি তন্ত্র। আমাদের বডিতে যত এই মাংসপেশি আছে, মাংসপেশি হচ্ছে ভালো বাংলা, আমরা একদম খাস বাংলায় বলতে পারি মাংস। যে মুরগির মাংস, খাসির মাংস খান না, এগুলো সব হচ্ছে মাসকুলার সিস্টেম বা মাসেল, ঠিক আছে? মাসেল। 4 নম্বরে আসেন নার্ভাস সিস্টেম। এর মেইন পার্ট হচ্ছে আমাদের ব্রেন। 5 নম্বরে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের মেইন কাজ হচ্ছে বিভিন্ন হরমোন নিয়ে, ইনসুলিন, গ্লুকাগন, বিভিন্ন হরমোন, এগুলো নিয়ে কাজ করে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। 6 নম্বরে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন পার্ট হচ্ছে ব্লাড এবং হার্ট। হার্ট আর ব্লাড দুইটা কিন্তু একদম পাশাপাশি চলে, দুইটারে আলাদা করার কোনো উপায় নেই। আমরা এটারে ভালো এজন্যই বলছি কার্ডিওভাস্কুলার। কার্ডিও মানে হচ্ছে হার্ট আর ভাস্কুলার মানে হচ্ছে ভেসেল, ঠিক আছে? ভেসেল। 7 নম্বরে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা যে সিস্টেম দেয় ওটারে বলা হয় ইমিউন সিস্টেম। অনেকে লিম্ফেটিক সিস্টেমও বলে, লসিকা। লিম্ফেটিকের বাংলা হচ্ছে লসিকা। 8 নম্বরে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম মানে হচ্ছে শ্বসন তন্ত্র। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের অন্তর্গত। মেইন অর্গান হচ্ছে লাংস, ফুসফুস, ঠিক আছে? ফুসফুস। 9 নম্বরে ডাইজেস্টিভ সিস্টেম বা এলিমেন্টারি সিস্টেম। এটার দুইটা নামই ডাকা হয়, ডাইজেস্টিভ বা এলিমেন্টারি। যে আমরা মুখ থেকে খাবার খাই, বায়ুপথ দিয়ে বের হয়, তাহলে মুখ থেকে বায়ুপথ পর্যন্ত যত কিছু আছে সবকিছুই ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। আমি ডিটেলস আরো পরে বলবো, আপাতত এটুকু শুনেন। তারপর 10 নম্বরে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম হচ্ছে মূত্রতন্ত্র, আমাদের এই যে কিডনি, তারপর ব্লাডার, এইসব নিয়ে আলোচনা করা হয়েছে ইউরিনারি সিস্টেম। আর রিপ্রোডাক্টিভ সিস্টেম সবার শেষে। রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে জননতন্ত্র। মহিলাদের ক্ষেত্রে স্ত্রী জননতন্ত্র আর পুরুষদের ক্ষেত্রে পুং জননতন্ত্র, ঠিক আছে? তাহলে আমাদের মেইন মোটামুটি 11টা সিস্টেম আর কি মানব দেহে। এবার প্রত্যেকটা সিস্টেমের এই জায়গায় রোগের নাম দেয়া আছে, এটা আপনাদের এখনই খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আমি স্কিপ 2-1টা পয়েন্ট বলতেছি, অত বেশি লাগবে না। নার্ভাস সিস্টেম, যেমন নার্ভাস সিস্টেমের মেইন রোগের ভিতর মাইগ্রেন সব থেকে কমন, মাইগ্রেন, স্ট্রোক। এ জায়গায় অনেক রোগ আছে, আপাতত আপনাদের লাগবে না, এগুলোর ডিটেলস সামনে পড়ানো হবে, আপাতত লাগবে না। আমি জাস্ট এক্সাম্পলের জন্য 2-1টা রোগ বলতেছি। নার্ভাস সিস্টেম মানে ব্রেনের কমন রোগ কি? মাইগ্রেন একটা কমন রোগ, স্ট্রোক একটা কমন রোগ, এই দুইটাই সব থেকে কমন রোগ। আর এই জায়গায় দেখেন অ্যালজাইমার ডিজিজ, এটার নাম অনেকে হয়তো শুনছেন, মানে জানেন না। অ্যালজাইমার ডিজিজ মানে এই যে বললাম না, বয়স্ক বয়সে অনেকে ভুলে যায় অনেক কিছু, ঠিক আছে? ডিজেনারেশন হয়, এই রোগটারই বলা হয় অ্যালজাইমার ডিজিজ, মানে স্মরণ শক্তি কমে যায়, ঠিক আছে? তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, এর সব থেকে কমন রোগ হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, আপনারা সবাই জানেন, ঠিক আছে? উচ্চ রক্তচাপ। তারপর আছে রেসপিরেটরি সিস্টেম, এর সব থেকে কমন রোগ কি? শ্বাসকষ্ট, অ্যাজমা, ঠিক আছে? অ্যাজমা, নিউমোনিয়া, টিবি, এগুলোও কমন। শ্বাসকষ্ট সব থেকে বেশি কমন।
ডাইজেস্টিভ সিস্টেমের সব থেকে কমন রোগ হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। আমাদের পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রাইটিস যেটাই বলেন, এটা হচ্ছে সব থেকে কমন। এন্ডোক্রাইন সিস্টেমের সব থেকে কমন রোগ ডায়াবেটিস। ডায়াবেটিসের নাম শোনেন নাই এমন কেউ নাই, হয়তো সবাই শুনছেন। ডায়াবেটিস নিয়ে একটু 1 মিনিট কথা বলি। ডায়াবেটিস এটা সব থেকে গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস এন্ডোক্রাইনে ডায়াবেটিস কি কারণে হয়? ডায়াবেটিস মূলত হয় কিন্তু ইনসুলিনের কারণে, ঠিক আছে? আমাদের বডি যখন প্রপারলি ইনসুলিন সাপ্লাই দিতে পারে না, তখনই ডায়াবেটিস হয়। আর ইনসুলিন আসে হয়েছে প্যানক্রিয়াস দিয়া, অগ্নাশয় থেকে আসে ইনসুলিন, ঠিক আছে? তারপর ইউরিনারি সিস্টেম, এর সব থেকে কমন রোগ ইউটিআই, প্রস্রাবে ইনফেকশন, এটা হচ্ছে কমন রোগ। স্কেলেটাল সিস্টেম মানে কঙ্কাল তন্ত্র, এর সব থেকে কমন রোগ আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস নিয়ে সামনে ডিটেলসে অনেক কথা বলবো, আজকে জাস্ট আর্থ্রাইটিস শুনে রাখেন। আর্থ্রাইটিস মানে জয়েন্টের ইনফেকশন, কি আমরা বলি আর্থ্রাইটিস, ঠিক আছে? আর্থ্রাইটিস আবার অনেক প্রকার আছে, সামনে বলবো, এখন এই ডিটেলস লাগবে না। মাসকুলার সিস্টেম, মাসকুলার সিস্টেমের কমন রোগ মায়ালজিয়া। মায়ালজিয়া খুবই কমন, আর মাসেল স্ট্রেনও খুবই কমন। এটা মানে কি? অনেকের মাংসপেশিতে ব্যথা হয়, মেইন কমন মাংসপেশির ব্যথা একদম বলবে পেশেন্ট, গাড়ে ব্যথা হয়, এটা হচ্ছে মাসেল স্ট্রেন একটা, ঠিক আছে? মাসেল স্ট্রেন, এই ব্যথায় কখনো ব্যথার ওষুধ দিলে কিন্তু ঠিক হয় না। এই ব্যথায় দিতে হয় মাসেল রিল্যাক্সেন্ট, ঠিক আছে? এই নরমালি কি হয়, আমরা ব্যথা হইলে তো ব্যথার ওষুধ খাই, কিন্তু এই মাসেল স্ট্রেন, এই যে গাড়ে ব্যথা, গাড়ে ব্যথা কিন্তু নরমাল ব্যথা না, এটা মাসেল স্ট্রেনের ব্যথা, মাসেলের সমস্যা, ঠিক আছে? এটা কোনো জয়েন্টের সমস্যা না, কোনো বোনসের সমস্যা না। এই ব্যথায় নরমাল ব্যথার ওষুধ দিলে কিন্তু ব্যথা কমবে না, দিতে হবে মাসেল রিল্যাক্সেন্ট যেগুলো আছে সেগুলো। যে পেকলো খুবই কমন মাসেল রিল্যাক্সেন্ট আমরা ইউজ করি, রিল্যাক্সো, এইসব জাতীয় ওষুধ দিলে কিন্তু এই ক্ষেত্রে ব্যথা তাড়াতাড়ি কমবে। তারপর আসেন ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের কমন রোগ কি? এইডস এর নাম শুনেন নাই এমন কেউ হয়তো নাই। এই এইডস তো হচ্ছে ইমিউন সিস্টেমের একটা রোগ, ঠিক আছে? আর ব্লাড সিস্টেম, যেটা ব্লাডের আলাদা করে হেমাটোলজিক্যাল সিস্টেম বলে, আমি আগে বলি নাই, এটা স্পেশালাইজড টাইপ অফ একটা সিস্টেম। এই ক্ষেত্রে মেইন রোগগুলো হচ্ছে অ্যানিমিয়া, রক্ত শূন্যতা, আর একটা হচ্ছে ব্লাড ক্যান্সার, যেগুলো আছে এগুলো হচ্ছে কমন রোগ। স্কিনের ক্ষেত্রে, স্কিনে অনেক রোগ কমন, স্কিনে একটা রোগ বললে হয় না, স্কিনে অনেক রোগ কমন ইন্টিকুমেন্সিটরি সিস্টেমে। এই ক্ষেত্রে এই যে একনি, তারপর ফাঙ্গাল ইনফেকশন, দাউত যেটা বলা হয়, দাঁত বা দাউত, ঠিক আছে? সোরিয়াসিস, এক্সিমা, এগুলো সব কমন, ঠিক আছে? সব কমন। তারপর স্পেশাল সেন্স অর্গান, এটা লাগবে না আপাতত। আপনাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে চলে আসেন। রিপ্রোডাক্টিভ মানে জননতন্ত্র, এই ক্ষেত্রে মেইল আর ফিমেলের ক্ষেত্রে আলাদা আলাদা। মেইলদের ক্ষেত্রে মানে পুরুষদের ক্ষেত্রে কমন রোগ, এই জায়গায় পোস্টাইটিস বলছে, অ্যাকচুয়ালি পোস্টাইটিস না, এই ক্ষেত্রে কমন রোগ হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, আমরা বিপিএস বলি। পুরুষদের ক্ষেত্রে পোস্টেট নামক একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, ঠিক আছে? এটা খুবই কমন, যারা বেশি বয়স্ক পুরুষ তাদের ক্ষেত্রে কমন। আর এছাড়া ইরেকটাইল ডিসফাংশন এগুলো হতে পারে। আর ফিমেলদের ক্ষেত্রে কমন রোগ হচ্ছে সিস্ট হওয়া, জরায়ুতে সিস্ট হয়, ঠিক আছে? এটা সব থেকে কমন, এটার নামই হচ্ছে পিসিওএস। আমাদের জরায়ুর ভিতর অনেকগুলো পার্ট আছে, জরায়ু, তারপর ওভারি বলি আমরা, ডিম্বাণু, এই জায়গায় সিস্ট হলে সেটাকে বলা হয়েছে পিসিওএস, এটা খুবই কমন। আর মেন্টাল কিছু ডিসঅর্ডার আছে, এটা কোনো সিস্টেমের অন্তর্গত না, এটা নার্ভাস সিস্টেমের মধ্যেও পরে, এটা আলাদা, ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, এগুলা, ঠিক আছে? এবার আসেন, এগুলা আমাদের সব তন্ত্র ওয়াইজ কমনলি রোগ। আমরা দুই একটা আপনাদের ধারণা দিলাম জাস্ট, ঠিক আছে? রোগ কিন্তু দুই একটা রোগ আছে, হাজারে হাজারে অনেক রোগ আছে, আমরা জাস্ট আপনাদের একটু ধারণা দিলাম কি কি রোগ হতে পারে, ঠিক আছে? কি কি রোগ হতে পারে। এবার আসেন যে আমাদের যে এই বাইট, এগুলা বললাম, এগুলো তো এজ এ হোল সব বললাম সিস্টেম। আমরা এইগুলোর ভিতর কিছু সিস্টেম রে বলি ভাইটাল অর্গান বা ভাইটাল সিস্টেম, ঠিক আছে? ভাইটাল সিস্টেম, এই ভাইটাল সিস্টেম গুলো কি কি? আমাদের ভাইটাল অর্গান অফ দ্য হিউম্যান বডি বা ভাইটাল সিস্টেম কি কি? সবার আগে এক নম্বরে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম এর ভিতর ভাইটাল অর্গান হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে? এক নম্বরই হার্ট। একটু মিউট করে দেন, কার সাউন্ড জানি অন হয়ে গেছে। ভাইটাল অর্গানের ভিতর প্রথমে এক নম্বরে হার্ট। হার্ট কেন এক নম্বর? আমাদের তো আরো ভাইটাল অর্গান আছে, কিন্তু আমরা এক নম্বরে হার্ট বলি। কেন হার্ট? হার্টের তো আপনি আধা ঘন্টা পরে ফোন দেন। একটু মিউট করেন কাইন্ডলি। তুমি কি করো? সানি কি করো তুমি? আচ্ছা, আমরা এক নাম্বারই বললাম হার্ট। হার্ট আমরা এক নাম্বারে কেন বলতেছি? আমরা তো ব্রেনও এক নাম্বারে বলতে পারতাম। আপনি আপনাদের ব্রেন নিয়ে অনেক কিছু বলছেন যে ব্রেন আমাদের টোটাল বডি কন্ট্রোল করে, সবকিছু করে, তারপর আমরা এক নাম্বারে কেন হার্ট বলতেছি? একটা মানুষের যদি হার্টের মৃত্যু ঘটে, মানে হার্ট মরে যায়, তাহলে ওই মানুষের বাঁচানোর কোনো সেকেন্ড অপশন নাই, ঠিক আছে? হার্ট মৃত্যু মানে মানুষের মৃত্যু শেষ, মানুষ শেষ, আর তারে বাঁচানোর সেকেন্ড কোনো অপশন নাই। কিন্তু একটা মানুষের যদি ব্রেন মরে যায়,
ব্রেন মরে গেলে কিন্তু তারে আমরা ডেথ ডিক্লেয়ার করতে পারি না। এই যে ব্রেন মরে যাওয়ার আমরা বলি কোমা। হয়তো এই টার্মটা শুনছেন আপনারা যে পেশেন্ট কোমায় আছে, কোমা দিয়ে 10-12 বছর পরও কিন্তু পেশেন্ট ফিরতে পারে, ঠিক আছে। কিন্তু একটা লোকের যদি হার্ট মারা যায়, এই রোগী আর জীবনেও ফিরবে না, শেষ, তার বডিতে পতন ধরে যাবে, ঠিক আছে। এজন্য হার্ট আমরা সবসময় 1 নম্বরে বলি, ভাইটালের ভিতর 1 নম্বরই হার্ট। হার্টের দিয়ে আমরা ভাইটালস কোনটা মাপি, আমরা মাপি হচ্ছে পালসের মাধ্যমে। আমরা দেখি যে হার্ট ঠিক আছে কি নাই, ঠিক আছে। পালস বা হার্ট রেট, যে হাতে আমরা পালস দেখি বা হচ্ছে বুকে স্টেথোস্কোপ বসাই আমরা পালস দেখি। একটা মানুষের স্বাভাবিক পালস 60 থেকে 100, 60 থেকে 100-র ভিতর হইলে সে স্বাভাবিক আছে। এটা দিয়ে আমরা বুঝি তার হার্ট ভালো আছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভাইটালসের 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আমরা বলি লাংস বা ফুসফুস, ঠিক আছে। হার্টের বাংলা কিন্তু হৃৎপিণ্ড, ঠিক আছে, এটা জানেন হয়তো সবাই, তাই আমি বলিনি। হার্টের বাংলা হচ্ছে হৃৎপিণ্ড। হার্টের আকৃতি ওই জায়গায় দেয়া আছে, আমি সামনে আরো ভালো মতো দেখাবো। হার্ট কিন্তু ওই যে আমরা ইমোজিতে যেমন হার্ট দিই তেমন না, হার্ট হচ্ছে একটা ডিমের মতো, ডিমের মতো। এই জায়গায় ছবিটা দেখলে বুঝতে পারবেন, আমি সামনে আরো ভালো ছবি দেখাচ্ছি, তখন ভালো মতো দেখবেন। হার্ট হচ্ছে একটা কোন আকৃতির বা ডিম আকৃতির, ঠিক আছে, ডিম্বাকৃতির। তারপর আর হার্ট থাকে একটা, আমাদের বডিতে হার্ট কিন্তু একটা, ঠিক আছে। আর হার্ট আমাদের থাকে বাম পাশে, অনেকে বলে এটা মানে বাম পাশ মানে একদম টোটাল বাম পাশে না, হার্ট থাকে আমার বডির মাঝখানে, বাম পাশে একটু পোর্শন বেশি থাকে, ঠিক আছে। একদম বাম পাশে যে সব থাকে এমন না, বাম পাশে একটু পোর্শন বেশি থাকে, কিন্তু থাকে মেইনলি মাঝখানে। আর কারো কারো হার্টের ডান পাশে অংশ বেশি থাকে। যাদের ডান পাশে অংশ বেশি থাকে, এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, এটা আমরা বলি ডেক্সট্রোকার্ডিয়া, ঠিক আছে, ডেক্সট্রোকার্ডিয়া। এটা নরমাল না, এটা অ্যাবনরমাল, এটা বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া, এই কন্ডিশনটার নাম। 2 নম্বরে আসে লাংস। লাংস মানে ফুসফুস। আমাদের বডিতে 2টা ফুসফুস থাকে। ফুসফুস আমাদের ভাইটালসের ভিতর সেকেন্ড অপশন, ঠিক আছে, সেকেন্ড অপশন। কারো ফুসফুস মরে গেলে আমরা তারে ডেথ ডিক্লেয়ার করতে পারি না কিন্তু, ঠিক আছে। ফুসফুস কিন্তু আর্টিফিশিয়াল ভাবে বাঁচানো যায়। আপনারা শুনছেন ভেন্টিলেশনে আছে পেশেন্ট, আইসিইউর ভেন্টিলেশনে আছে। এই ভেন্টিলেশনে হইছে ফুসফুসে আমরা আর্টিফিশিয়াল ভাবে বাঁচাই রাখি, ঠিক আছে, আর্টিফিশিয়াল ভাবে বাঁচাই রাখা যায় ফুসফুস। একমাত্র হার্টটি আর্টিফিশিয়াল ভাবে বাঁচানোর কোনো উপায় নেই, কিন্তু এই লাং বা ফুসফুসে আমরা আর্টিফিশিয়াল ভাবে বাঁচাইয়া রাখতে পারি। তাহলে লাংস এর কাজ কি? মেইনলি কাজ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া। তাহলে লাংস ভালো আছে কিনা বুঝবেন কিভাবে? নর্মাল যদি শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না হয়, তার মানে তার লাংস ভালো আছে, ঠিক আছে। লাংস খারাপ মানে কোনো রোগ হইলে লাংসের এর প্রধান সিমটমই হচ্ছে শ্বাসকষ্ট হবে, পেশেন্টের শ্বাসের প্যাটার্ন ঠিক থাকবে না। আমাদের নর্মাল যে শ্বাস প্রশ্বাসের হার, এটা হচ্ছে 12 থেকে 18 বার। 1 মিনিটে আমরা নর্মালি 12 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস নিই, এর মধ্যে থাকলে এটা স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক। 3 নম্বরে আমাদের ব্রেন, ঠিক আছে, ভাইটালস এর 3 নম্বরে আমাদের ব্রেন। আগেই বলছি ব্রেনের মৃত্যু ঘটলেই পেশেন্ট কিন্তু মারা যাবে না, পেশেন্ট তখন কোমায় আছে, আমরা তখন ব্রেন ডেথ বলি, বাট পেশেন্ট মারা যায় নাই, ঠিক আছে, পেশেন্ট কিন্তু এখনো মারা যায় নাই, পেশেন্ট জাস্ট কোমায় আছে। তাহলে ব্রেন, ব্রেন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্রেনের ফাংশন আমরা কিভাবে দেখি? ব্রেনের ফাংশন আমরা মেইনলি দেখি জিসিএস এর মাধ্যমে। এটার একটা টার্ম আছে জিসিএস, গ্লাসগো কমা স্কেল, এটারে বলা হয় গ্লাসগো কমা স্কেল। এটা নিয়ে ডিটেলস আপনাদের একদিন আমি ক্লাস নেব, এটা অনেক বড় একটা টপিক গ্লাসগো কমা স্কেল। আমি জাস্ট আপনাদের একটু শর্টে বলতেছি গ্লাসগো কমা স্কেল কি জিনিস। গ্লাসগো কমা স্কেলে আমরা কিছু জিনিস দেখি পেশেন্টের, যেমন পেশেন্ট যদি চোখ মেলে থাকে, তাহলে আমরা পেশেন্টের কমান্ড দিই যে আপনি ডানে তাকান, বামে তাকান। যদি সে ঠিক মতো তাকাতে পারে, তার মানে তার ব্রেন ভালো আছে। আবার পেশেন্টকে আমরা অনেক সময় বলি যে আপনি উঠে দাঁড়ান, বসেন, ডানে ঘুরেন, বামে ঘুরেন, এগুলো পেশেন্ট ফলো করতে পারতেছি কিনা, এটাও গ্লাসগো কমা স্কেলে দেখা হয়। আবার অনেক সময় যারা একদম অজ্ঞান পেশেন্ট, তাদের গায়ে আমরা চিমটি কাটি, চিমটি কেটে দেখি যে তাদের পেইন স্টিমুলাস কত দূর পর্যন্ত যায়। প্রথমে হালকা চিমটি কাটি, কাজ না হলে তারপর চোখের এই 2 পাশে আমরা জোরে একটা চাপ দিই, তখন দেখি যে পেশেন্টের কোনো এক্সপ্রেশন আসছে কিনা। এর উপর আমরা দেখি যে ব্রেনের কন্ডিশন কি। জিসিএস স্কোরিং করা হয় 1 থেকে 15-র মধ্যে। একটা লোকের যদি জিসিএস 3 হয়, 3 হয়, তার মানে পেশেন্টের আর কোনো বাঁচার তেমন আশা নাই, মানে ব্রেন বাঁচার কোনো আশা নাই, সে ব্রেন ডেথ অবস্থায় চলে গেছে। 3 মানে এটা লোয়েস্ট স্কোরই 3, এটা কিন্তু 1 হবে না কখনোই, এটা লোয়েস্ট স্কোরই 3। আর আমরা ভালো বলবো কখন? 12-র উপরে থাকলে বলবো ভালো পেশেন্টের, ঠিক আছে। আর আমরা যারা এখন এই ক্লাস করতেছি বা আমি ক্লাস নিতেছি, যারা আছেন আর কি শুনতে পাচ্ছেন, এদের সবার জিসিএস 15, 15-তে 15। মানে আমি আপনাদের যাই কমান্ড দেবো আপনারা শুনতে পাবেন, মানে ঠিক মতো করবেন, এটারাই 15-তে 15, এটা মানে ঠিক আছে। কিন্তু একটা পেশেন্ট 12-র উপর থাকলেই মোটামুটি আমরা সেফ মনে করি যে এই পেশেন্টের রিস্ক নাই, লাইফ রিস্ক নাই। 12-র থেকে কমা শুরু করলেই লাইফ রিস্ক শুরু হয়ে যায়। আর 3 মানে পেশেন্ট ডেথ অলরেডি, কোমায় আছে, ঠিক আছে, কোমায় আছে। তাহলে 3 নম্বরে গেল আমাদের ভাইটালস এর ব্রেন। 4 নম্বরে হচ্ছে আমাদের কিডনি, ঠিক আছে, ভাইটালস এর 4 নম্বর, এই জায়গায় বলে 5 দেয়, এটা 4 হবে, ঠিক আছে। কিডনি 4 নম্বরে আমাদের ভাইটালস এর হচ্ছে কিডনি। কিডনির কাজ, কিডনির কাজ আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ গুলো বের করে দেয়, নর্মাল কাজ তো তাই,
যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আমাদের একটা ছাঁকনির মাধ্যমে ছাঁকে খারাপ পদার্থগুলো বাইর করে দেয়, আর ভালো পদার্থগুলো আমাদের ব্লাডের মাধ্যমে আবার বডিতে ব্যাক করে। তাহলে কিডনির মেইন কাজ এটা। যাদের কিডনি নষ্ট, তাহলে তাদের এই বজ্র পদার্থগুলো বের হইতে পারবে না। দেখবেন কিডনির পেশেন্টদের যদি কেউ দেখে থাকে, দেখবেন কিডনির পেশেন্টদের হাত পা মুখ ফুলে গেছে প্রচুর পরিমাণে, প্রস্রাব ঠিক মতো হইতেছে না। ঠিক আছে, কারণ কি? কারণ কিডনি আর থাকতে পারতেছে না ঠিক মতো, তখন বডিতে ক্রিয়েটিনিন বেড়ে যায়। ঠিক আছে, তাহলে কিডনি আমাদের হচ্ছে 4 নাম্বার। এই 4টারে আমরা একত্রে বলি আমাদের ভাইটাল অর্গান বা ভাইটাল সিস্টেম। এই 4টা যদি কারো ঠিক থাকে, তাহলে তার বডি মোটামুটি ঠিক মতো কাজ করতে পারে। আর বাকি যে অর্গানগুলো আছে এগুলো রোগ হইলেও খারাপ আমাদের জন্য, বাট এগুলো কোনোটা ভাইটাল রোল প্লে করে না। মানে এগুলো আপনি একদম মৃত্যুবরণ করবেন না, আপনি অসুস্থ থাকবেন বাট মৃত্যুবরণ না, কিন্তু এই 4টা ফলে আপনার লাইফ একদম সব থেকে বেশি ড্যামেজ হওয়ার হতে পারে। এবার আসছে কোর ভাইটাল সাইন। কোর ভাইটাল সাইন কি? এগুলো তো বললাম ভাইটাল অর্গানে আপনি কি সাইন দেখবেন, সাইন দেখে বুঝবেন একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ হয়েছে। কিছু ভাইটাল সাইন আমরা দেখি, আমরা মেইনলি 4টা দেখি। একটা তো আপনাদের বলছিলাম পালস সিলি লেখা আছে। প্রথমেই আমরা দেখি টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার কন্ট্রোল করে আমাদের কিন্তু ব্রেন। টেম্পারেচার কিন্তু স্কিন কন্ট্রোল করে না, অনেকে ভ্রান্ত ধারণা থাকতে পারেন। টেম্পারেচার কন্ট্রোল করে ব্রেন। ঠিক আছে, ব্রেন। তাহলে নরমালি আমরা ভাইটাল সাইন, একটা রোগী আসলেই ডাক্তার কি কি মেইনলি দেখে? প্রথমেই তার কপালে হাত দিয়ে দেখে যে তার টেম্পারেচার নরমাল না বেশি। ঠিক আছে, যদি বেশি মনে হয় তখন আমরা থার্মোমিটার দিই। প্রথমে কিন্তু থার্মোমিটার আমরা দেই না। তাহলে প্রথমে আমরা দেখবো টেম্পারেচার। টেম্পারেচার স্বাভাবিক কথা, এটা সবাই জানেন, তাও আমি বলতেছি 98.4 পর্যন্ত হচ্ছে নরমাল। এর বেশি গেলে আমরা অ্যাবনরমাল ধরি আর কি। ঠিক আছে, এর বেশি গেলে আমরা বলি যে তার জ্বর আসতেছে। 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস না কিন্তু, ফারেনহাইট। আর যদি সেলসিয়াসে বলেন তাহলে হচ্ছে 37.5 পর্যন্ত হচ্ছে নরমাল। ঠিক আছে, 2 নম্বরে আমরা দেখি পালস। পালস তো আগেই বললাম, পালস নরমাল 60 থেকে 100, এটা দিয়ে আমরা বুঝি হার্ট ঠিক আছে কিনা। 3 নম্বরে আমরা দেখি রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাসের হার। এটা আপনাদের বলছি 12 থেকে 18। এই জায়গায় 20 লেখছে, 20 না, আমরা 12 থেকে 18। এই জায়গায় 20 লেখছে কেন? এক একটা বইতে এক এক রকম ভাবে ফলো করে, কিন্তু আমরা মেডিকেল সায়েন্সে সাধারণত 18টাই মানি, আমরা 20 মানি না। ঠিক আছে, আবার পালসের ক্ষেত্রেও দেখবেন অনেক বইতে দেওয়া 60 থেকে 90, কিন্তু আমরা মানি 60 থেকে 100। 90 কিন্তু আমরা মানি না। ঠিক আছে, আমরা 100 পর্যন্তই ধরি স্বাভাবিক আর কি। আর 4 নম্বরে ব্লাড প্রেশার। ঠিক আছে, 4 নম্বরে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার 120/80, কিন্তু আধুনিক যুগে আমরা একটু বাড়াইছি। আমরা এটারে তো নরমাল, এটারে বলে অপটিমাল। নরমাল বলে 130/85 পর্যন্ত। 130/85 পর্যন্ত যদি কারো ব্লাড প্রেশার থাকে, এটা নরমাল, এটা বেশি না। আর 120/80 থাকলে তো খুব ভালো, এটারে বলা হয় অপটিমাল। ঠিক আছে, অপটিমাল। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোর ভাইটাল সাইন। আমরা পেশেন্ট আসলে এই সাইনগুলো মোটামুটি প্রথমেই দেখি, আর অ্যাডিশনাল ভাবে আরো অনেক কিছু দেখা হয়, এগুলা প্রথমে আপনাদের লাগবে না। তাহলে এই আমাদের গেল আজকের টপিক্সের প্রথম, যেটা মানবদেহের গঠন গেল। তারপর আমরা মানবদেহের বিভিন্ন তন্ত্র নিয়ে আলোচনা করলাম, মানবদেহের বিভিন্ন ভাইটাল পার্ট নিয়ে আলোচনা করলাম, ভাইটাল অর্গান নিয়ে আলোচনা করলাম, তারপর ভাইটাল সাইন নিয়ে আলোচনা করলাম। এবার আসেন আমাদের পরের যে টপিক্সটা, আমাদের মেইন এই জায়গায় টপিক্স মেইন জয়েন্ট। ঠিক আছে, জয়েন্ট, জয়েন্ট কিভাবে মুভ করে, কি কি মুভমেন্ট হয় এগুলো। কিন্তু জয়েন্ট বলতে গেলে আগে সবার আগে আসে বোনসের কথা, কারণ জয়েন্ট ফর্ম করে হয়েছে বোনসের মাধ্যমে। বোনস মানে কি? বোনস মানে হাড়। একদম সহজ বাংলায় বললে এই যে মৃত মানুষের বডিতে যে কঙ্কাল হয়, কঙ্কাল। ঠিক আছে, কঙ্কাল তন্ত্র বলি আমরা, স্কেলেটাল সিস্টেম। মেডিকেল সায়েন্সে যারা মেডিকেলে পড়াশোনা করে তাদের প্রত্যেকের কাছে অরিজিনাল কঙ্কাল থাকা লাগে, এছাড়া কিন্তু শেখা যায় না। ঠিক আছে, অরিজিনাল কঙ্কাল থাকা লাগে। তাহলে প্রথমে আমরা একটু করি, মানে একসাথে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো তো আমরা যে 2-3টা পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন হিউম্যান বডি সিস্টেম, অর্গান, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো সেন্সেশন, বডি জয়েন্ট মুভমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে। তো আমরা কি ওনাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন নিই, 2-3 জনের কাছ থেকে, তারপর সেন্সেশন এবং বডি জয়েন্ট মুভমেন্টে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেন থাকলে কারো যদি কোনোটায় কোনো কোশ্চেন থাকে করতে পারেন, এতক্ষণ যা পড়ালাম। আমাদের মূলত আপনাদের আকুপ্রেশার বা যারা আপনারা এখানে স্টুডেন্ট আছেন, এই বিষয়গুলো আলোচনা করার মূল অর্থ হলো যে আমরা যখন ভিতরে আলোচনায় ঢুকবো, এই বিষয়গুলো না জানলে তখন ওই আলোচনা বুঝতে পারবেন না আপনারা। তো আমাদের হিউম্যান বডি, স্যার যে 4টা পার্ট এখানে দেখাইছে, মানে কেমিক্যাল থেকে সেলুলাস, এবং এর পরের যে 2টা অপশন আমরা এখান থেকে জানলাম, আমরা কিন্তু কেমিক্যাল এবং